তো সেই কোর্টে যখন শেখ হাসিনার কোনো রায় হবে, সেটা একমাত্র খালাস যদি হয়, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে। আমি বারবার বলি, ওরা শেখ হাসিনার রায় প্রস্তুত করে আছে। শেখ হাসিনার যদি একদিনের জেল হয় এই কোর্টে, এই যাত্রা মঞ্চে, সেই দিন থেকে বাংলাদেশে প্রফেসর ইউনূস এবং এই জামাত শিবিরকে মৃত্যুর দিন গুনতে হবে। মৃত্যুর দিন মিনস মানে পলিটিক্যাল মৃত্যুর দিন গুনতে হবে। কারণ আপনি শেখ হাসিনা কিন্তু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী নয়, তিনি বঙ্গবন্ধুর কন্যা, এই জাতির জনকের কন্যা। সর্বোপরি তার সারা জীবনের সংগ্রাম ছিল মানুষের ভালোর জন্য। উনি বাংলাদেশটাকে তার সারা জীবনের শ্রম দিয়ে আজকে একটা জায়গায় নিয়ে এসছেন। সেটার বেনিফিশিয়ারি একেবারে প্রান্তিক থেকে মহানগর পর্যায়ের সকল মানুষ। আমি আপনাকে একটা আজকে কথা ক্লিয়ারলি বলি, আপনি হয়তো 17 তারিখের আগ পর্যন্ত মানুষের গণবিস্ফোরণটা খুব ওইভাবে টের পাবেন না, কারণ স্টিল উই ডোন্ট নো হোয়াট উড বি দ্য কনভিক্ট। আমরা যেটা এজিউম করি, যেটা আশঙ্কা করি, এবং যে লিকেজ হওয়া ফুটেজ আমরা চিন্তা করি যে এখানে তারা শেখ হাসিনাকে ফাঁসি দেবেন, একটা হাস্যকর ভাবে ফাঁসি রায় দেবেন। এর মধ্যে আবার কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেহেতু জামাত শিবির দে আর রানিং দিস গভর্নমেন্ট, তো ওরা চাইবে যে অ্যাটলিস্ট একটা রায় হয়ে থাকুক, যেটা তাদের পিতৃপুরুষদের, তাদের পূর্বপুরুষদের একটা রিভেঞ্জ হিসেবে। আপনি দেখেন এখানে অ্যানোমালিটা কোন জায়গায়। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তারা একদম ডকুমেন্টেড মৃত্যু, হত্যা, শহীদ হত্যা, রেপের সাথে জড়িত। শেখ হাসিনার যদি এই কোর্টে ফাঁসি দিতে হয়, তাহলে আপনাকে খালেদা জিয়াকে দিতে হবে। আমি একবারে খুব ক্লিয়ারলি বললাম যে রাষ্ট্র বা সরকার প্রধানের রাষ্ট্রের সুরক্ষা দিতে গিয়ে যদি প্রাণ হারায়, সেটার জন্য যদি তারকে কনভিক্ট করা হয়, আজকে খালেদা জিয়া তো কনভিক্ট। খালেদা জিয়ার সময় সার আর ডিজেল চাইতে যে আমাদের কৃষক মারা গেলেন। খালেদা জিয়া 2001 সালে ক্ষমতাসীন হওয়ার প্রথম দিন রেপ হলেন মাহিমা পূর্ণিমা। তার 5টা বছর আওয়ামী লীগের 1800 নেতাকর্মীকে হত্যা করা হলো। তার 5টা বছরে এই যে আওয়ামী লীগের 1800 নেতাকর্মীকে হত্যা করা হলো, তাহলে তো এই রায় তো আপনি খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এবং তিনি এখনো বেঁচে আছেন। তাহলে তো কোনো একদিন যদি সুযোগ আসে, তাহলে তো আল্লাহ পাক যদি খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন, তাহলে তো খালেদা জিয়াকে আজকে শেখ হাসিনার মতো কনভিক্টেড করা যাবে। মোদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এই বাংলাদেশের মাটিতে এখনো মুক্তিযুদ্ধের মানুষের বসবাস, বেশিরভাগ মানুষের, অল্প কিছু মানুষ ছাড়া। আপনি মুক্তিযুদ্ধটা যদি বাংলাদেশের গর্ব হয়, বাংলাদেশের জন্মরস হয়, তাহলে সেই জন্ম যেভাবে শুরু হয়েছে, বাংলাদেশ শেষ হবে সেভাবে। আমি বলতে চাচ্ছি, এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত বাংলাদেশের প্রচলিত বা বাংলাদেশের আবহাওয়ানতা সেরকমই থাকবে। কারণ মুক্তিযুদ্ধের সময় একটা ছোট্ট অংশ বিরোধিতা করেছিল, বেশিরভাগ অংশের মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল। বাংলাদেশের শেষ অবধি মানুষের সেই ধারণা হবে, কারণ প্রত্যেকটা মানুষই আমরা তাদের রক্তের উত্তরাধিকার, যারা 71-এর পক্ষে ছিল, যারা 71-এর বিপক্ষে ছিল। আজকে ভাই আমি একটু কথা বলার সুযোগ পেয়েছি, আপনাকে বলি। তো আমি মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি, শাটডাউন হচ্ছে ইটস এ প্রসেস, ইটস এ নিউ নেম ফর বাংলাদেশ আওয়ামী লীগ। এটা বেসিক্যালি বাংলাটা যদি আমি বলি, সেই আমাদের জেনজিদের কথা চিন্তা করে, আমাদের তরুণদের কথা চিন্তা করে এই টার্মগুলি ইউজ করা হয়েছে। বেসিক্যালি এই শব্দগুলির একটা বাংলা মোটা দাগের রূপ হচ্ছে হরতাল, অসহযোগিতা করা, মানুষকে সম্পৃক্ত করা। আর বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, যেই মানুষটা আজকে আলোকিত বাংলাদেশ গড়ে রেখে এসেছিলেন, তার রায় দিবে, ঘরে বসে থাকবে। আপনি এইটার প্রতিফলন 17 তারিখের আগে যতটুকু দেখতে পারবেন, আমি জানি না কতটুকু দেখতে পারবেন, বাট আমি আপনাকে এইটুক নিশ্চয়তা দিতে পারি, এই রায় যদি শেখ হাসিনার একদিনের জন্য জেল হয়, সেদিন থেকে পোড়া বাংলাদেশ হবে। বাংলাদেশের মানুষই এই সরকারকে পোড়াবে। ধন্যবাদ। তারা কোন রকম একটা কনভিকশন দিতে চায়, কোন রকমে কনভিকশন দিয়ে তাদের যে ক্রীড়নক গোষ্ঠী, অপরাজনৈতিক শক্তি একটা জোট সৃষ্টি করে ক্ষমতাতে তাদেরকে বসিয়ে দিয়ে তাদের হয় সেফ এক্সিট, নয় পাওয়ার কনসলিডেশন। এই ক্ষেত্রে এটা একটা পরিকল্পিত কাজ হচ্ছে। মধ্যেই অনেক জঙ্গি এবং তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদেরকে এখানে তারা ঢুকিয়েছে, ঢাকা শহরে ঢুকাচ্ছে। এবং একটা নাটক আমরা যেটা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনাল দিয়ে তারা হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দিবে। হ্যাঁ,
এটা যেটা তারা একটা নাটক মঞ্চায়ন করার জন্য, কারণ আপনি জানেন যে আন্তর্জাতিক মহলে কিন্তু মৃত্যুদণ্ডের বিষয়ে একটা নেগেটিভ একটা প্রচারণা আছে, এবং তারপরে সেটাকে ঘিরে আবার শাহবাগে গিয়ে এই সকল জঙ্গি ফঙ্গিদেরকে নিয়ে গিয়ে সেখানে দাঁড় করিয়ে তখন আবার তারা আরেকটা দাবি করবে এখন ফাঁসি চাই। এই যে একটা রাজনৈতিকভাবে ঢাকা শহরের নিয়ন্ত্রণ রাখার জন্য এই নাটক কিন্তু চলতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এখন তারা কি করবে সেটা বলা যাচ্ছে না। এই কাজও করার কিন্তু আমাদের কাছে একটা তথ্য আছে যে নানান ধরনের নাটক মঞ্চায়ন একবার হবে, যদি তারা সেটা করে যে ফাঁসির দাবিতে আবার নামবে, মাঠে কিছু লোক দাঁড় করিয়ে রেখে আবারও একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল সেটাকে আবার প্রসিডিং শুরু করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তখন তারা আবার যদি তারা ফাঁসির রায় দেয় বা অন্যান্য কিছু দেয় তখন তখন তারা বলবে যে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য আবারও সেই জনসমাগমটা করবে। শাহবাগ বা নানান জায়গায় প্রস্তুত করে রেখেছে, বিরিয়ানির প্যাকেটও রেডি আছে, নানান ভাবে তারা সেটা করে তখন বলবে যে এটা তো আমাদের করার কিছু নাই, এটা জাতীয় দাবি ইত্যাদি। আপনি তো মানে মব জাস্টিস করতে পারেন না। ওরা যেটা করছে এখন সেটা মব জাস্টিস, অর্থাৎ মব দ্বারা নিয়ন্ত্রিত একটা কোর্ট। আমি এই লিগ্যালিটির জায়গায় যাচ্ছি না। শান্ত ভাই যে কথাটা বলেছেন, বাংলাদেশকে তারা খুব ভালো করে জানে কোন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাজগুলো রিকনসিলিয়েশন ছাড়া, একটি জাতীয় ঐক্যমত ছাড়া এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে যদি একটি ন্যাশনাল কনসেনসাস না হয়, জাতীয় ঐক্যমত্য না হয়, বাংলাদেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এটা একেবারে ধরাবাঁধা কথা। কারণ আপনি আজকে রায় দিয়ে দিবেন, তারপরে কি আওয়ামী লীগ নয়, শুধুমাত্র বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী, মুক্তিকামী জনগোষ্ঠী, যারা নির্বাচন থেকে তাদেরকে বিরত রাখার পরিকল্পনা হচ্ছে, তারা কি বসে থাকবে? এই আওয়ামী লীগের কিন্তু দীর্ঘ 21 বছর সামরিক বেসামরিক প্রশাসনের সাথে যুদ্ধ করে টিকে থাকার ইতিহাস আছে, এবং ক্ষমতায় আবার গিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার করার ইতিহাস আছে। তো সুতরাং আপনি কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চান? এবং তারা সেটাই করতে চাইছে। ইউনূস সাহেবের যে বয়স, তিনি কিন্তু একটা লেগেসি রেখে যেতে চাইছেন যে তিনি ওই মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন এবং তারপর তার কোনো কাজ নেই। তার যে বয়স, সে কতদিন বাঁচবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই অলমোস্ট 90 বছর বয়সের তিনি ব্যক্তি, কিন্তু তার উপরে সওয়ার কারা হয়েছে? তিনি এবং তার উপরে সওয়ার হওয়া ব্যক্তিরা শুধু ওই প্রতারণার মাধ্যমে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। কারণ গৃহযুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। বাংলাদেশে 500-র উপরে যে থানা আক্রমণ হয়েছে, সেই থানাগুলো থেকে কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অবৈধ উপদেষ্টাও বলেছে 30% অস্ত্র কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এই 30% অস্ত্র কিন্তু তাদের হাতে। থানাতে রেখে যাওয়া বৈধ অস্ত্রগুলো যারা মানুষ রেখেছে সেগুলো তাদের হাতে। অবৈধ অস্ত্র আলামত হিসেবে যেগুলো রাখা হয়েছিল থানাগুলোতে, সেগুলো তাদের হাতে। অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত, এবং তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে তাদের এই মিলিশিয়া বাহিনীর কথা ইতিমধ্যে বলেছে। আপনি দেখবেন যে এই ক্রিমিনাল আসিফ, সে ইতিমধ্যে কিন্তু জঙ্গি আসিফ ঘোষণা দিয়েছে একটা মিলিশিয়া বাহিনী করবে। তো মিলিশিয়া বাহিনী করার উদ্দেশ্যটা কি? প্রশিক্ষণ না শুধু, কারণ তার কাছে অস্ত্র আছে, অস্ত্রগুলো ব্যবহার করে তারা কিন্তু এখন ওয়ার লর্ড হতে চায়। যুদ্ধবাজ আফগানিস্তানে যেমনি করে ওয়ার লর্ড আছে, এখনো আছে, এবং পাকিস্তানেও দেখবেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু মিলিশিয়া পালে এবং মিলিশিয়ার মাধ্যমে তাদের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। সেখানে সেনাবাহিনী এই জন্য সেখানে একটা ব্যাপক শক্তিশালী ভূমিকা রাখতে বাধ্য হয়, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে প্রচুর বৈধ অবৈধ অস্ত্র। বাংলাদেশকে সেই পাকিস্তানি ধারার এবং আফগানিস্তান এবং মিয়ানমার সুযোগ পেলে তারা মিয়ানমারের মতন গৃহযুদ্ধ লাগাবে, এবং সেই গৃহযুদ্ধ লাগিয়ে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করা। তারা তো এজেন্ট, মূল ক্রীড়নক গোষ্ঠী কিন্তু পেছনে, এবং সেই ক্রীড়নক গোষ্ঠী কিন্তু তাদেরকে পরিচালিত করছে। তবে আমি আশার কথা যেটা বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই অহিংসভাবে শুধুমাত্র মানুষকে আহ্বানের মাধ্যমে 13 তারিখ সারা বাংলাদেশের মানুষের মাঝে প্রমাণ করে দিয়েছে মানুষ সেই দিন সকল প্রকার কাজ থেকে বিরত থেকে কিন্তু সমর্থন জানিয়ে দিয়েছে। এটা মৌন না, প্রকাশ্য সমর্থন, এবং এই কারণে এদের ঘুম হারাম হয়ে গেছে। এবং 17 তারিখের পরবর্তীতে তাদের কি অবস্থা হবে সেটা তারাই জানে। আমরা হুমকির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা হুমকির রাজনীতি দেবো না। আমরা এখনো আহ্বান করছি এদের মধ্যে যারা সেম মাইন্ডেড আছে, এমনকি আমি বলবো যে অনেক জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরাও কিন্তু খুবই বিব্রত এজন্যই যে তারা জানে তারা সাস্টেইনেবল হবে না। তারা জানে তারা একটা অবৈধ নির্বাচন করে যা করতে যাচ্ছে জাতির সাথে, সেগুলো টিকবে না, এবং তারা জানে তাদেরকে কিন্তু এর জন্য অনেক হাই প্রাইস পে করতে হবে। তারাও তো
রাজনীতি করে, আমার সাথে আদর্শিক মতভেদ থাকতে পারে, তারাও তো চায় তারা যদি কোনো কালে ক্ষমতায় আসে তারা একটা সাস্টেইনেবল পিরিয়ড গভর্নমেন্টে থাকবে। কিন্তু যারা সেটা চায়, যারা ধরেন ডেভেলপমেন্ট মাইন্ডেড রাজনীতি করতে চায়, মানুষের কল্যাণের রাজনীতি তো অনেকেই করবে, আদর্শিকভাবে আমার সাথে না মিলতে পারে, বিএনপিতে আছে সেটা, অন্যান্য রাজনৈতিক দলেও আছে, কিন্তু তারা জানে সাস্টেইনেবল গভর্নমেন্ট হবে না। এই গভর্নমেন্ট হবে একটা উদ্ভট সরকার, একটা তথাকথিত ঐক্যমত সরকার, এবং সেখানে কিন্তু যুদ্ধাবস্থা বিরাজমান রাখার জন্য কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষের মধ্যে কোনো শান্তি আসবে না, অর্থনীতি যেভাবে করে নিচের দিকে পড়ছে সেদিকে পড়তে থাকবে, এবং তারা লোক নিয়োগ করবে এই যুদ্ধ করার জন্য তাদের পক্ষে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। জি, ধন্যবাদ নফেল ভাই, আবার ফিরবো আপনার। ভাই আপনি আমাকে কোশ্চেন করেন না, কারণ নফেল ভাইয়ের কথার পরে আমার ওই কথাতেই একটা স্পিরিট আছে, আমি আপনাকে বলে দিই, কারণ আমি জাস্ট এক মিনিট সময় নিচ্ছি। জি জি বলুন। এরা, এই নফেল ভাই বললো না যে এরা আসলে যুদ্ধাবস্থাটা কেন চায়। আপনি একটা জিনিস দেখেন, যে কোনো একটা সরকার গঠনের পর তাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য মানুষের কাছে সে কিন্তু জনমুখী কাজ করা শুরু করে। আপনি অবৈধ সরকার বাংলাদেশে এর আগে গঠিত হয়েছে, জিয়াউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, তারা কিন্তু একটা দল গঠন করে প্রথমে অ্যাটলিস্ট আইওয়াশ করে হলেও গ্রামে গঞ্জে গেছেন মানুষের জন্য। আপনি জিয়াউর রহমান সাহেব খাল কাটা কর্মসূচি চালু করেছিলেন, এরশাদ সাহেব আমাদের উপজেলাকে বিকেন্দ্রীকরণ করে জন সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো ওরা আসলে তো বাংলাদেশের পক্ষের শক্তি যদি বলেন আপনি, তারা কিন্তু যেভাবেই ক্ষমতায় আসুক জনমানুষের কল্যাণ করতে চায়। বাট আপনি ডক্টর ইউনূসের এই সরকার আসার পর একটা পদক্ষেপ কিন্তু তারা নিয়েছে যেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়। তারা যেই পদক্ষেপগুলি এখন পর্যন্ত নিয়েছে গণমানুষের কল্যাণের জন্য, তাদের কিছু করার ছিল না 16 মাসে, বরং তারা যে কাজটা করেছে আমাদের সাথে আমাদের নেইবারহুডের কনফ্লিক্ট গুলি বাড়াচ্ছে। সেটা বার্মার সাথে করছে, ইন্ডিয়ার সাথে করছে। পাকিস্তান একটা ভলারেবল স্টেট, এটা আমরা ছোট থেকে জানি এটা একটা অকার্যকর রাষ্ট্র, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা ডেজিগনেটেড। সেই পাকিস্তান থেকে তারা সেনাবাহিনীর লোকজন আসছে, তাদের জঙ্গিরা আসছে, যেন তাদেরকে একটা সময়, এই যে গৃহযুদ্ধের কথা যে নফেল ভাই বললেন, এটা কিন্তু একদম বর্ডার লাইন বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি, এটা তো শুধু এখন আওয়ামী লীগের প্রশ্ন না, এখন মুক্তিযুদ্ধের প্রশ্ন। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বাংলাদেশে বিলং করে অ্যাটলিস্ট 90%, বা আপনি যদি কম করে হলেও ধরেন 80%। এই 80% মানুষের, আপনি আজকে যদি বিএনপি যদি কোনো নিউট্রাল জোনও থাকে, তার যদি সে মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করা, সে আবার এখানে দেখেন আপনি ইউনূস গভর্নমেন্ট আসার পর সে মুক্তিযুদ্ধের পক্ষে জুলাই সনদকে বাস্তবায়ন করতে দেয়নি। শুরুর দিকে প্রেসিডেন্ট বদলানোর ক্ষেত্রে সে স্ট্যান্ড নিয়েছে। তো বিএনপি কিন্তু স্ট্যান্ড বদল করে। আমি যদি ধরেই নিই যে বিএনপি নিউট্রাল থাকে, তাহলে বাংলাদেশে অন্তত 70% মানুষ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে, বিএনপি নিউট্রাল থাকবে, 10% মানুষ বিরুদ্ধে থাকবে। তো আপনি যখন 70% মানুষকে ডিপ্রাইভ করবেন, তারা তো তাদের সার্ভাইভেলের জন্য শেষ তোর পর্যন্ত যাবে। আপনি আমাকে ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে যাবেন, আমি আপনাকে ধাক্কা দেব না। সেই ধাক্কাটা কিন্তু নফেল ভাই আপনাকে সে সরাসরি বলে দিয়েছে, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে 71-এর মতো বাধ্য করবে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশকে বাঁচানোর জন্য, এবং দ্যাট উড বি দ্য গৃহযুদ্ধ। এটা যদি এভাবে এই সরকার চলতে থাকে, এই সরকারের যদি লংজিভিটি বাড়ে, তাহলে বাংলাদেশের সামনে রক্ত ছাড়া কিছু নাই। এই রক্তটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের, এখানে কোনো দল মত কিছু নেই। ধন্যবাদ ভাই। একটা ছোট বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই, দর্শকদের দৃষ্টিতে আনতে চাই, সেটা হচ্ছে এই যে তথাকথিত অবৈধ ক্যাঙ্গারু ট্রায়ালের যিনি চেয়ারম্যান গোলাম মর্তুজা সাহেব, হ্যাঁ, তিনি বিগত আপনার 1 মাস ধরে ট্রাইব্যুনালে আসেন নাই। ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান, একটা ট্রাইব্যুনালের তো একটা চেয়ারম্যান আছে, তিনি কিন্তু এই মামলার আগামীকাল যেটা রায়ের কথাটা বলা হচ্ছে, সেই ট্রাইব্যুনালটার চিফ আপনার মূল আপনার জাজ, হ্যাঁ, তো যেখানে জাজ শুনানিতে আসেন নাই 1 মাস ধরে, তার অনুপস্থিতিতে নানান ধরনের শুনানি উপস্থাপন হলো, লাইভ ক্যামেরাতে নাটক হলো অনেক ধরনের, কিন্তু মূল জাজেই নাই। এখন মূল জাজ নাকি রায় দেবেন। তো একটা নাটকের একটা সীমা থাকে, তো অবৈধতা তো অবৈধতা, এইটা তো একটা ফান্ডামেন্টাল বেসিক কন্ডিশন অফ এনি ট্রায়াল, এনি হিয়ারিং, যে আমি শুনবো, আমার যেখানে শোনার কথা আমি শোনার জায়গাতে আমি থাকলাম না, অনুপস্থিত। এখন আমি না শুনেই কিন্তু রায় দিতে যাচ্ছি, আমি ক্লেম করবো যে হ্যাঁ আমি হয়তো ভিডিওতে বাসায় বসে শুনেছি। বিচারক এজলাসের বাইরে বসে থাকলে সেটা কোনো বিচারক হয় না, সেটা দর্শক হয়। এই দর্শককে এখন রায় কেউ লিখে দিচ্ছে নিশ্চয়ই,
হয় আসিফ নজরুল লিখে দিচ্ছে বা ইউনূসের যে চেলা চামুন্ডা গুলো যারা আছে তারা সেগুলো লিখে দিচ্ছে। বিচারক অনুপস্থিতি থেকে বাড়িতে বসে তিনি এখন রায় লেখার চেষ্টা করছেন এবং রায়টা লিখে ফেলেছেন। রায়টা তো আসলে প্রিপেয়ার্ড, আগে থেকে প্রস্তুতি করে এখন শুধু ঘোষণাটা দেওয়ার পালা। এই হাস্যকর যাত্রাপালা বাংলাদেশে আগামীকাল এই যাত্রার আরেকটি নতুন মঞ্চায়ন হতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। বিচার বিভাগকে তারা কোথায় গিয়ে নিয়ে গিয়েছে, মানে ইন দি অ্যাবসেন্স অফ দ্য মেইন জাজ তারা কালকে রায় দিবে। তুষার ভাই, আপনি আজকে আমাদের সাথে আলোচকই হয়ে যান। হ্যাঁ, আমাদের প্রশ্ন করার দরকার নেই। কথাবার্তা তো আমরা এই জায়গা থেকে আজকে নাই শুনি। আমি আবারও নফেল ভাইয়ের কথার সূত্র ধরে বলি, আপনি দেখেন যারা এই কাজটা করছে তারা তাড়াহুড়া করছেন। কারণ হচ্ছে এটার পিছনে অনেকগুলি কিন্তু রিজন আছে। একটা হচ্ছে যে শেখ হাসিনা সহ তার কিছু সহযোগীকে কনভিক্টেড করবেন, নেক্সট ইলেকশন যেন শেখ হাসিনা করতে না পারেন। কারণ যদি আন্তর্জাতিক চাপে বাংলাদেশে ইলেকশন করতে হয়, শেখ হাসিনা ইজ দ্য ফ্লেভার অফ our freedom. শেখ হাসিনা ইজ দ্য ফ্লেভার অফ 71. আপনি শেখ হাসিনা যদি ইলেকশন করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশে তো এই শক্তিটার ইলেকশনের মানুষের ভোটে ভেসে যাবে। এটা তাদের একটা মাথায় আছে। আরেকটা জিনিস আপনি দেখেন, ওরা এটা একটা বেসিক্যালি তো আপনি যখন তাবেদার হয়ে যাবেন, আপনি যখন দাস হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মস্তিষ্ক শরীর সবটাই মনিবের কথাই চলবে। আপনি যদি একটু ন্যূনতম বুদ্ধি খাটান, ধরেন আপনি কালকে শেখ হাসিনাকে একটা রায় দিল, যাই হোক, হ্যাঁ, রায় তার সহযোগীদেরকে দিল। আচ্ছা, এই রেফারেন্স ইউজ করে ভবিষ্যতে যদি মুক্তিযুদ্ধের সরকার আসে, আজকে যারা এই রায় দিচ্ছেন একেবারে অসাংবিধানিক সরকারের অসাংবিধানিক কোর্টের মাধ্যমে রায়। আপনি ধরে নেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠিত হলো কোনোদিন, যেই দলই হোক, তারা আবার মুক্তিযুদ্ধকে নিয়ে শুরু করলেন। বাংলাদেশের মানুষের দাবি থাকবে, আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের দাবি থাকবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে নির্মূল করা, তাদের যথাযথ শাস্তিকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার। তখন এই যে আজকে যারা বেঁচে আছেন জামাত শিবিরের নেতা, এই আজহারুল ইসলাম বলেন, যাকে মুক্তি দেওয়া হলো, যারা ওই সময় যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিলেন, এদের তো আবার দাঁড় করানো হবে মঞ্চে। আপনি দেখেন, যদি শেখ হাসিনাকে কনভিক্ট করে তার সহযোগীদেরকে দেওয়া হয়, খালেদা জিয়াকে 2001 থেকে 2006 সমস্ত হত্যার দায় নিতে হবে, তখন কিন্তু তার সহযোগী ছিল এই জামাত শিবিরই। তাহলে তাদের মাথায় এটাও থাকা উচিত যে আজকে যদি রাষ্ট্রে বা রাষ্ট্রের কোনো অর্গানের হত্যার দায়িত্ব, যেটার ভিতরে একটা বড় হত্যাকাণ্ড হয়েছে, আবার হচ্ছে আপনার এই জঙ্গিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে 7.62 বোর্ডে দিয়ে, আপনি তো শাহবাজ সাহেব তো একবার বলেন নাই, ওনাদের এই উপদেষ্টা 2বার বললেন যে এই হত্যাকাণ্ডের বেশিরভাগই হয়েছে হচ্ছে একটা অন্য গোষ্ঠী থেকে। তার মানে কি, এখানে একটা জঙ্গি গোষ্ঠী এই আগে থেকে আপনি জানেন যে এরা জঙ্গি পালে। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যে বললেন, নফেল ভাইয়ের রেফারেন্স দিয়ে বলি, ও কিন্তু 5 তারিখের পরে ডিরেক্টলি বলছেন এই আন্দোলন ব্যর্থ হলে আমরা সশস্ত্র সংগ্রামে যেতাম। সশস্ত্র সংগ্রাম কিন্তু শুধু বলার জিনিস না, এটা এক্সিকিউশনে করার জন্য আপনার অনেক কিছু ইকুইপমেন্টস লাগে। তার মানে তারা ওইভাবেই ইকুইপ ছিল। তো আপনি যে কথাটা আমি বলার চেষ্টা করছি যে আজকে যারা ওরা যে প্রত্যেকটা কথায় কথায় ভুল করছে, সজীব মোহাম্মদ যদি দেশ ছেড়ে পালাতে না পারে, তাহলে তার সেই কথার জন্য তাকে বিচারে দাঁড়াতে হবে। আমরা সশস্ত্র সংগ্রামে চলে যেতাম, নাহিদ ইসলামকে এর জন্য আপনি ধরেন সবকিছু বাদ দেন, শুধু তাদের কথার জন্য তারা কোথায় কোথায় ফাঁসবে। আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়া সহ, নাহিদ ইসলাম সহ যারা বললো আমরা সশস্ত্র যুদ্ধে যেতাম, তাদের সশস্ত্রতার প্রমাণ বের করতে হবে, বের করবে। আজকে জামাত শিবির হচ্ছে এই ক্যাঙ্গারু কোর্টের মূল অর্গানাইজার। খালেদা জিয়ার সহযোগী হিসেবে বাংলাদেশে 2001 থেকে 2006 3,500 ধর্ষণ, 1800 নেতাকর্মীর হত্যা। খালেদা জিয়াকে কনভিক্ট হতে হবে, তার সহযোগী হিসেবে আজকে জামাতের যারা আছেন তাদের সবাইকে একদিন এই আদালতে দাঁড়াতে হবে। আমি সবচেয়ে বড় কথা যেটা বলতে চাচ্ছি, এই আদালতটা কতটা সাবস্ট্যান্ডার্ড নোবেল ভাই বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আপনি আইনজীবী তারা তাদের মতো নিয়োগ করেছেন, তাদের বিদেশি অবজারভার ছিল। আর বাংলাদেশে যারা আজকে কনভিক্টেড, আপনি তাদেরকে একটা প্রপোজও করলেন না আপনারা আইনজীবী দেন। আমাদের তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে অনেক রিনাম আইনজীবী আছেন, নফেল ভাই একজন বিখ্যাত আইনজীবী। আপনি বললেন বাংলাদেশে ডক্টর কামাল হোসেনকে আপনি মুক্তিযুদ্ধের প্রশ্নে দাঁড়া করাতে পারেন, আপনি তার মেয়েকে দাঁড়া করতে পারেন, ইভেন আমাদের তানি আমির,
আপনি আমাদের যারা ব্যারিস্টার, জেরাই খান পান্না সাহেব তো সরাসরি বললেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে, তিনি কিন্তু আদালতে দাঁড়াতে চাইলেন, তাকে দাঁড়াতে দেওয়া হলো না। তাহলে আপনি তো মানবাধিকার সেখানেই ভঙ্গ করেছেন, যখন একজন ব্যক্তি সে সউদ্যোগে এই কোর্টের আইনজীবী হতে চেয়েছেন, আসামি পক্ষের, আপনি তাকে আইনজীবী হতে দেন নাই। সো আমি একটা কথা খুবই ডিটারমাইন্ডলি বলি, এটা হচ্ছে শেখ হাসিনাকে আটকানোর জন্য। আপনি শেখ হাসিনাকে কোত্থেকে আটকাবেন? শেখ হাসিনাকে আটকাবেন কোনো কারণে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, যে কোনো ভাবেই সেই নির্বাচনে শেখ হাসিনা যদি ফেস হয়, আজকে বাংলাদেশের যে অবস্থা, গত 16 মাসে বিএনপি যা কিছু করেছেন, জামাত শিবির মোনাফেকের দল, সেটা বিএনপির সাথে তাদের দ্বৈততা তৈরি হয়েছে। আপনি সকল কিছু থেকে আপনাকে আওয়ামী লীগকে বঞ্চিত রাখতে হবে। আপনি প্রেস সচিব দেখেছেন, সে বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সবাই তামা হয়ে যাবেন, শব্দটা কিন্তু এই কথাটাই বলছে। এরপরে তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের মুখে কিন্তু একটা কথাই, যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে আমাদের কিন্তু জীবন বিপন্ন। আপনি দেখেন তারা শুধু অংশগ্রহণ কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা সেমিনারে এই সরকারের একজন উপদেষ্টা গেলেন, আমি নামটা রিকল করতে পারতেছেন, ওইখানে যারা জুলাই যোদ্ধা ছিল তাদের একটা মেয়ে দাঁড়ায় বললো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা তা। আচ্ছা, শান্ত ভাইয়ের বোধহয় সমস্যা হয়েছে, যে আমরা ফিরবো। নফেল ভাই যেটি বলছিলেন যে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান গোলাম মর্তুজা, তিনি ট্রাইব্যুনালে দীর্ঘদিন অনুপস্থিত, তিনি রায় দিবেন। তো এই যে ট্রাইব্যুনাল, বোঝাই যাচ্ছে একটি ফরমাইশি রায় নিশ্চয় প্রস্তুত আছে, যেটির মধ্য দিয়ে হয়তো পরবর্তীতে এই একটা রায় আমরা দেখতে পাবো। তো এই যে আমরা জানি যে কিছুদিন আগে এই সরকার ক্ষমতায় আসার পরে কয়েক মাস আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন খুবই ঠুনকো অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তো বিচারিক জীবনে উনি তো সুনামের সঙ্গে বিচারক হিসেবে ছিলেন, তো তারই যদি এই ধরনের পরিণতি হয়, এখন যারা এই ধরনের ক্যাঙ্গারু কোর্টে বিচারক হিসেবে আছেন তাদের পরিণতি সম্পর্কে আপনার নোবেল ভাইকে কোশ্চেন করে ফেলছে। জি শান্ত ভাই, একটু আপনার কাছে আপনার কাছে ফিরবো। শান্ত ভাই আপনার কাছে ফিরবো। নোবেল ভাইয়ের বক্তব্য 10 সেকেন্ডের জন্য খালি বলে দিই, তাহলে এই যে তাদের ভিতরে যে একটা ভয় যে সকল কিছু তারা অন্যায় করছেন, তার মধ্যে আওয়ামী লীগকে যে করেই হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, দেশের রাজনৈতিক চিত্রের বাইরে রাখতে হবে, এই ভয় থেকেই মূলত তারা সকল কিছুই করছেন। ধন্যবাদ। ধন্যবাদ শান্ত। হ্যাঁ, আপনি জাস্টিস সাহেবদের কথা বললেন না, আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে জাস্টিস সায়েম সাহেব তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতা নিতে বাধ্য হয়েছিলেন, তাই না? জাস্টিস সায়েম, তারপর তার কাছ থেকে ক্ষমতা কিভাবে নিয়ে ফেলা হলো সেটা আপনারা দেখেছেন। তারপরে শাহাবুদ্দিন সাহেব একটা মানে পলিটিক্যাল কনসেনসাস বিল্ডিং এর জন্য তিনিও কিছুদিনের জন্য রাষ্ট্র ক্ষমতা নিতে হয়েছিল। সংবিধানে পরবর্তীতে আসলো ক্যাটেগরি গভর্নমেন্ট প্রভিশনটা। আমাদের এই যে দীর্ঘ পথ চলার ইতিহাসে কখনো সামরিক শাসকেরাও কখনো এই দুঃসাহস দেখায়নি, যেখানে যে ফর্মার চিফ জাস্টিস, কারেন্ট চিফ জাস্টিস বা কোন অ্যাপিলেট ডিভিশনের সেই অর্থে কোন জাস্টিসকে একটা মানে ঠুনকো মানে হাস্যকর একটা মামলায়, মার্ডার কেসে আপনি তাকে যেভাবে করে চার্জে নিয়ে আসলেন, এফআইআর এ নাম ঢুকিয়ে দিলেন এবং একটা পেটি ক্রিমিনালের মতন অ্যারেস্ট করলেন, এটা যখন কখনো হয়নি। পুরো ইনস্টিটিউশন অফ জুডিশিয়ারি এটার মাধ্যমে এমন একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, এবং অপমানজনক অবস্থায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশে কিন্তু জুডিশিয়ারির অবস্থানটা কিন্তু আমাদের মানে বলতে গেলে কিছুটা কিন্তু সংসদের ঊর্ধ্বে। কেন সংসদের ঊর্ধ্বে বলছি? বাংলাদেশে কিন্তু সংবিধান সবার ঊর্ধ্বে এবং সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কিন্তু অ্যাপিলেট ডিভিশন সাংবিধানিক কোর্ট হিসেবে কাজ করে, এবং সংসদ যদি কোনো আইন পাশ করে সেই আইনকে কিন্তু চাইলে উচ্চ আদালত যদি মনে করে সেটা সংবিধানের মূল স্পিরিটের সাথে সেটা যায় না, তখন সেটা অবৈধ ঘোষণা করতে পারে। তো এটা কিন্তু রেগুলার কোর্ট না, এটা কিন্তু কনস্টিটিউশনাল কোর্ট। হ্যাঁ, এবং জাস্টিস খায়রুল হকের বিষয়ে মানে কোনো তার সবচেয়ে বড় শত্রুও বলতে পারবে না তিনি এই ধরনের কাজের সাথে, যে অপরাধে তাকে চার্জ দেওয়া হচ্ছে। আচ্ছা, আরেকটা দেওয়া হচ্ছে তিনি রায় টেম্পারিং করেছেন। এই রায় টেম্পারিং করার যদি আমি ধরে নিই, যদি আপনাকে তো প্রমাণ দিতে হবে, একজন সিটিং মানে ফর্মার চিফ জাস্টিসের বিরুদ্ধে আপনি সে অভিযোগ আনছেন, এইটারও তো একটা প্রসেস আছে।
ইফ ইউ আর টু রিয়েলি ক্লেম, হ্যাঁ, এটাও তো একটা প্রসেস আছে। এখন আপনি এইভাবে করে গ্রেফতার করলেন, চিফ ইলেকশন কমিশনারের গায়ে জুতোর মারা পরিয়ে দিলেন, যিনি একজন মুক্তিযোদ্ধা, এই ধরনের অরাজকতা সামরিক শাসকেরাও করেনি। হ্যাঁ, জেনারেল জিয়ার সময়ও কিন্তু আমরা দেখিনি, হয়তোবা তখন সোশ্যাল মিডিয়া ছিল না বা এই ধরনের অন্য কিছু হয়েছে। আমরা এরশাদ সাহেবকে দেখেছি, আমরা ক্যাটেগরি গভর্নমেন্ট অন্য আরেকটা আসছিল মহিউদ্দিন ফখরুদ্দিন, কখনো হয়নি। এই এখন যা হচ্ছে এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নৈরাজ্য, এবং এর ফল কিন্তু কখনোই ভালো হবে না। অনেকে আমাদের দলের, আমাদের সরকারের অনেক ধরনের অভিযোগ, এই আমরা এর সাথে অনেক ধরনের আমাদের সমালোচনা আছে, কিন্তু দীর্ঘ এই যে 15টা বছর বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কখনোই তার যে এখতিয়ার, হ্যাঁ, তার যে জুরিসডিকশন, এক্সিকিউটিভ ফাংশনের ক্ষেত্রে আইনি এখতিয়ার, সাংবিধানিক এখতিয়ার, এর বাইরে কিন্তু তিনি চর্চা করতে যাননি। জুডিশিয়াল প্রসেসে কখনো ইন্টারফেয়ার করেননি। তিনি যদি চাইতেন, এই যে বঙ্গবন্ধু হত্যার দায়ে যারা অভিযুক্ত, দণ্ডিত, এদের কিন্তু খুব শর্ট ট্রায়াল করে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ সেদিন মিষ্টি খেত। 6 মাসের মধ্যে শর্ট ট্রায়াল করে শাহবাগে যদি ফায়ারিং স্কোয়াডে গুলি করা হতো, বাংলাদেশের মানুষ হাত তালি দিত, মোনাজাত করত, শুকরিয়া মোনাজাত করত। তিনি কিন্তু সেটা করেননি। পুরো 5টা বছর 96 সালে আসার পরে রেগুলার কোর্টে রেগুলার ক্রিমিনাল প্রসিজিয়ারের মাধ্যমে তাকে থেকে কিন্তু বিচার করেছে, এবং সেটা তিনি আবার সেবার করেও যেতে পারেননি, যেই কারণে বিএনপি তাদেরকে ছাড়তেও পারেনি। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই যে একটা ইনস্টিটিউশনাল রেসপেক্ট, যে তিনি চিফ এক্সিকিউটিভ, হ্যাঁ, রাষ্ট্রের, আবার যে জুডিশিয়াল প্রসেস, সেখানে কিন্তু তখন কিন্তু জুডিশিয়ারি কিন্তু আলাদা ছিল না, তখন কিন্তু জুডিশিয়ারির একটা অংশ ম্যাজিস্ট্রেসি কিন্তু এক্সিকিউটিভের সাথে সংযুক্ত ছিল, সেটা তো আলাদা হলো পরে। তিনি চাইলে তখনই ইন্টারফেয়ার করতে পারতেন, তিনি করেন নাই। এই যে কেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনন্য, কেন তাকেই তারা ধ্বংস করতে চায়, কেন তিনি 15 বছর ধরে রাষ্ট্রটাকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছিলেন, একটা ইনস্টিটিউশনাল রেসপেক্ট ছিল, ইনস্টিটিউশনগুলোকে তিনি ধ্বংস করেন নাই। এই প্রত্যেকটা ট্রায়ালের ক্ষেত্রে কিন্তু তাদের যেই আপনার কেউ প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, প্রসিজিওর নিয়ে কিছু কিছু ব্যক্তি, লবিস্টরা অনেক আলোচনা করেছে, আপনি দেখবেন লবিস্টদের আলোচনার কিছু রিকোয়েস্ট এসেছে, কিন্তু এক্সাক্ট যেই আমাদের ট্রায়াল প্রসেসের প্রত্যেকটা যে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে উপাত্তগুলো দেওয়া হয়েছে, প্রমাণাদি দেওয়া হয়েছে, প্রসিজিওরাল কিছু বিষয়ে অনেক অভিযোগ করেছে, অনেকেই করতেই পারে সেটা, কিন্তু অকাট্য প্রমাণের ভিত্তিতে তাদের সবাই অভিযুক্ত এবং দণ্ডিত, তাই না? এবং তার সরকারের সময় কিন্তু সর্বোচ্চ আদালতে কিন্তু একটা সংশোধনী, আমাদের 15th অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, হাইয়েস্ট কোর্ট কিন্তু সেটাকে অসাংবিধানিক ঘোষণাও করার, সেইটাও কিন্তু দেখেছি আমরা, তাই না? তো এখন সেই চিফ জাস্টিসের ব্যক্তিগত অভিলাষ কি ছিল না ছিল, অর্থনৈতিক নীতির বিষয়ে সেটা জাতির সামনে প্রকাশ হয়েছে, কখন কার টাকা কোথা থেকে নিয়েছে, আমেরিকাতে কিভাবে বাড়ি করেছে, সেটার প্রেক্ষাপটটা ভিন্ন। কিন্তু ইনস্টিটিউশনাল রেসপেক্টটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্টের মধ্যে সেটা ছিল বলে বাংলাদেশ 15 বছর ধরে টিকে ছিল। এরা তো 15 মাসও টিকতে পারলো না, আপনি যে এই সরকার এখন আছে, তারা তো শুধুমাত্র কিছু বাহিনী দ্বারা সমর্থিত আছে, তাদের কিন্তু ইতিমধ্যে এক্সপায়ার্ড। হ্যাঁ, 15 মাসও তারা টিকতে পারে নাই, 15 বছর আমাদের সাথে তারা তুলনা করছে। বিষয়টা হচ্ছে, আবারও আমরা ওই পয়েন্টটাতে আসছি, আমরা কি বাংলাদেশকে সেই চরম নৈরাজ্য এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাই, নাকি বাংলাদেশের মানুষের, আমাদের এই প্রজন্ম, যেই প্রজন্মের লাশের উপর দিয়ে, যেই প্রজন্মকে হত্যা করে তাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা দখল করেছে, তাদের জন্য তো তাদের কোনো চিন্তা নেই। এবং এই কয়েকটা ছেলে জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু ইতিমধ্যে টাকা পয়সা বিদেশে পাচার করে দিয়েছে এবং তারা ভেগে যাবে যথাসময়ে। কিন্তু বাকি রাজনৈতিক দল, আমি আজকে আপনার মাধ্যমে আমরা বলতে চাই, আমি শিওর শান্ত ভাই একমত হবেন, যে আমরা যারা রাজনীতিবিদ, আমরা হচ্ছে ক্ষণিকের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসি। আমরা কিন্তু উই আর নট পার্মানেন্ট গভর্নমেন্ট। পার্মানেন্ট গভর্নমেন্ট কে? আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। পার্মানেন্ট গভর্নমেন্ট কে? আমার জুডিশিয়ারি। পার্মানেন্ট গভর্নমেন্ট কে? আমার মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। পার্মানেন্ট গভর্নমেন্টকে কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্র যে আজকে একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসে পড়েছে, অস্তিত্ব বিপর্যয়ের পর্যায়ে গিয়ে পৌঁছেছে, নৈরাজ্যের চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছে, তারা কি বসে বসে এখনো এই নাটক দেখে যাবে, নাকি তারাই এই অবৈধ অসাংবিধানিক সরকারকে উৎখাত করার জন্য শীঘ্রই ব্যবস্থা নিবে? আমরা যারা জনগণ আছি, আমরা বাইরে থেকে আন্দোলন করব, সংগ্রাম করব, এবং প্রয়োজনে মুক্তিযুদ্ধকে রক্ষার্থে, বাংলাদেশের রক্ষার্থে যুদ্ধেও আমরা নামতে প্রস্তুত।
কিন্তু তার আগে নোবেল ভাই আপনি যেটি বলছেন, এই যে সিভিল প্রশাসন বলেন, মিলিটারি প্রশাসন বলেন, প্রত্যেকেই তো মবের শিকার, এবং প্রত্যেককে তারা যেভাবে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে, এবং এই বাহিনী বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে এবং ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে প্রকাশ্যে পাবলিক প্রোগ্রাম থেকে, তো এগুলো তো কখনো দেখা যায়নি। তো এই যে হুমকি ধামকি, মানে আপনার কি মনে হয় যে আসলে এই যে প্রশাসনগুলো যাদের উপরে পার্মানেন্ট গভর্নমেন্ট, যাদের উপরে আসলে একটি রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে, তাদেরকেই আসলে এক ধরনের হুমকির মধ্যে, ভয়ের মধ্যে রাখা হয়েছে কিনা? হুমকি না তো, সে তো বলেই দিয়েছে, সে রিসেট বাটন, অর্থাৎ সে প্রথমে চেষ্টা করলো সেকেন্ড রিপাবলিক, পরে দেখলো সেটা নিয়ে পারছে না, কারণ প্রশাসনটাকে তো কোনো রকমের ধরে রাখতে হবে। সে সংবিধানের সমুন্নত রাখার শপথ নিয়ে সে বললো দ্বিতীয় রিপাবলিক তৈরি করবে, সেটা মানে পানি পেল না। তারপরে সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সে আক্রমণ করা শুরু করলো। আপনি দেখেন সিটিং আপনার মানে সার্ভিং অফিসার আর্মিতে, হ্যাঁ, সার্ভিং অফিসারদেরকে আপনি কাঠগড়ায় যেভাবে দাঁড় করানো হলো, এটা তো কোনো মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে না। এই ক্যাঙ্গারু কোর্টে এই সার্ভিং অফিসারদেরকে আপনি নিয়ে গেলেন, হ্যাঁ, আর্মি, যেখানে কিন্তু মিলিটারি আর্মি অ্যাক্ট, হ্যাঁ, এটা কিন্তু তাদের জন্য সরাসরি প্রযোজ্য। এটা আমাদের সংবিধান দ্বারা কিন্তু তাকে সেই আপনার প্রোটেকশন দিয়েছে। ভাই বর্দা, তুমি একটু কথা মাঝখানে ড্রপ করছো। না, আমি যেটা বলছিলাম যে আমার কথা কি শুনতে পাচ্ছেন তুষার ভাই? জি জি শুনতে পাচ্ছি। মানে সংবিধান যেখানে আর্মি অ্যাক্টের মাধ্যমে সেনাবাহিনীর কিছু কিছু বিষয় এবং প্রত্যেকটা বাহিনীকে কিন্তু প্রোটেকশন দিয়েছে, সেই সাংবিধানিক প্রোটেকশন ভেঙে আপনি তাদেরকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করালেন, এটা কেন করছেন? এই একই ধারাবাহিকতায় আপনি বিডিআর হত্যাকাণ্ড করেছেন এবং তাদের হত্যাকারীদেরকে আপনি ছেড়ে দিয়েছেন। আশা মাত্র ধর্ষক, জঙ্গি, বিডিআর এর হত্যাকারী সবাইকে আপনি ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আপনার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা হাইতি বানানো, মিয়ানমার বানানো। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে তো সামনের দিকে হাঁটতে হবে। ইট ইজ হাই টাইম আমার পার্মানেন্ট গভর্নমেন্টের যে এস্টাবলিশমেন্ট, আমার মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, সকলকে আজকে জনগণের অস্তিত্ব রক্ষার্থে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে যদি আমরা তারা ইউনাইটেড না হয়, ইতিহাস তাদেরকেই দায়ী করবে। আমি, আপনি, আমরা কিন্তু এখনো আমজনতাই, তখনও আমজনতা, এখনো আমজনতা। আমরা রাজনীতি করি, কেউ পেশাজীবী, কেউ ব্যবসায়ী, তাই না? আমাদের হাতে কিন্তু রাষ্ট্রের আমরা কিন্তু রাষ্ট্রের কোনো ধরনের আপনার ক্লারিক্যাল কোনো চাকরিতে আমরা নেই। আমরা কিন্তু বাইরে, সব সময় বাইরে। আমরা স্বল্প সময়ের জন্য আসি আর স্বল্প সময়ের জন্য সেটা যাওয়া আসার মধ্যে থাকি। এটাই হচ্ছে আইন, এটা হচ্ছে সংবিধান। কিন্তু যারা পার্মানেন্ট গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইম দ্যাট দে রিয়েলাইজ that this country is in an existentialist crisis. এই existentialist crisis থেকে যদি তাদের পক্ষ থেকে সেই ঐক্যমত না আসে এবং এই অবৈধ সরকারকে ঘাড় ধরে বের করে দেওয়ার যদি নির্দেশনা না আসে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। 1971 সালের মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের সিএসপি অফিসাররা, আমাদের আর্মি অফিসাররা কিন্তু তারা রিভোল্ট করে মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার, বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমাদের সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে আমাদের যেই সরকার গঠিত হয়েছে সেটার প্রতি তারা লয়্যালটি দেখিয়ে তারা ছেড়ে এসছে। আজকে কিন্তু ওয়ার ইজ ইয়োর স্পাইন? এই স্পাইন প্রথম অস্ত্র ধরেছে, সরি দাদা, প্রথম অস্ত্র ধরেছে। এবং এই স্পাইন যদি আমরা দেখাতে না পারি, রাষ্ট্রের আর স্পাইন থাকবে না। বিকজ ইউ আর ট্রেইনড টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন। আমার কিন্তু শুধু মন্ত্রী থাকাকালীন অবস্থায় বা সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় আমার জন্য শপথটা বর্তায়, হ্যাঁ, আমাদের উপরে শপথটা বর্তায় যখন আমরা সংসদ সদস্য ছিলাম বা মন্ত্রী ছিলাম। কিন্তু তাদের তো এন্টায়ার ক্যারিয়ার ইজ অল অ্যাবাউট আপহোল্ডিং দ্য কনস্টিটিউশন। তো আপনার সেই ওথ কোথায় গেল? এটা আজকাল জাতির কাছে, জাতির প্রশ্ন। এই মানে পার্মানেন্ট গভর্নমেন্টের কাছে, স্থায়ী সরকারের কাছে, ইউনূস সরকারের কাছে না, ইউনূসের অবৈধ সরকারের কাছে না, ইট ইজ দ্য কোয়েশ্চেন টু আওয়ার পার্মানেন্ট গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, যে আপনাদের সেই স্পাইন, যেই শপথ নিয়ে আপনি আজকে চাকরি করছেন, প্রত্যেকে, পুলিশ থেকে শুরু করে, এখানে পুলিশ বাহিনীর আপনার ডিএমপির কমিশনার একটা উদ্ভট উন্মাদ, সে বলছে সে নাকি এখন আপনার ভারতের সাথে যুদ্ধে নামবে। তার মানে আপনি বুঝছেন তারা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার সে বলছে এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করতে। আপনি কোথায় উন্মাদনাটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনি দেখেছেন? যে আপনি প্রথমত আইজি নিয়ে আসলেন, আপনি কন্ট্রাকচুয়ালি, যিনি একটা হসপিটালে চাকরিতে চলে গিয়েছেন বাহার সাহেব, তাকে ধরে নিয়ে আসলেন, আপনি কন্ট্রাকচুয়ালি একটা আইজি কে বসালেন। আপনি পুলিশ প্রশাসনকে আপনি এখন সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার জন্য আপনি ডিবিতে একটা টিম আলাদা করে করলেন,
যেখানে সব ছাত্র দলের বা ছাত্র শিবিরের ক্যাডার দেখে দিয়ে আলাদা আপনি ডিবিতে টিম করলেন। যা চলছে এটা বাংলাদেশের অস্তিত্ব ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে পড়তে চলছে।